34 বছর পর গণভোট, চলছে হ্যাঁ ভোটের প্রচারণা। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও বাধা দেখছে না নির্বাচন কমিশন। 10 দলীয় জোটে ঘোষিত আসনে বদল হতে পারে প্রার্থী, বাকি 47 আসনেও ভাগ চায় শরিকরা। এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে, মন্তব্য আসিফ মাহমুদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত 21, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। জানা যায়নি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ। এবং বিফলে কোহলির 54তম সেঞ্চুরি, ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে যখন উৎসবমুখর আবহ, ঠিক তখনই বাড়তি আলোচনার কেন্দ্রে এসেছে গণভোট। দীর্ঘ 34 বছর পর আবারও গণভোট হতে যাচ্ছে দেশে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিনই একসঙ্গে অনুষ্ঠিত হবে এই গণভোট, যেখানে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে 4টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে জনগণের রায় নিতে চায় অন্তর্বর্তী সরকার। সরকারও প্রায় সব রাজনৈতিক দলের হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান, জোরালো প্রচারণা এবং নিরপেক্ষতা নিয়ে ওঠা প্রশ্ন, সব মিলিয়ে এবারের গণভোট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও বিতর্ক। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তেমনি বাড়তি আগ্রহের জায়গা তৈরি হয়েছে গণভোট নিয়ে। 34 বছর পর দেশে হতে যাচ্ছে গণভোট। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলে রাষ্ট্রপতির নেতৃত্বের প্রতি আস্থা বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। সে সময় সরকারি হিসাবে প্রায় 99% ভোট হ্যাঁ এর পক্ষে আসে। 1985 সালে রাষ্ট্রপতির HM এরশাদের আমলে শাসন ব্যবস্থার প্রতি সমর্থন বিষয়ে গণভোট হয়। সরকার বিপুল হ্যাঁ ভোটের দাবি করলেও বিরোধী দলগুলোর অভিযোগ ছিল ব্যাপক কারচুপির। এরপর 1991 সালে তৃতীয় গণভোট হয়। রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে মানুষ ফিরতে চায় কিনা তা নিয়ে গণভোট হয়। সেই সময় হ্যাঁ ভোট পড়েছিল 84%। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে 4টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে জনগণের মতামত নেয়ার লক্ষ্যে এ গণভোট আয়োজন করা হচ্ছে। আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক জনমত গঠন ও ভোট প্রদানে উৎসাহিত করতে রাজধানী সহ সারা দেশে সরকারিভাবে জোরালো প্রচারণা চালানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরাও মাঠে নেমেছেন হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরিতে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সবচেয়ে বিস্তৃত ও সংগঠিত প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রয়েছে উপদেষ্টাদের জেলা সফর, সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানার, ব্যাংক শাখায় বাধ্যতামূলক প্রচার, এনজিও ও উন্নয়ন সংস্থাকে নির্দেশনা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে প্রচার, জুমার খুতবা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা, পোশাক কারখানা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচারণা এবং প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ভিডিও ও ফটোকার্ড প্রকাশ। শুধু সরকারই নয়, আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় সব রাজনৈতিক দলই প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ জয় নিশ্চিত করতে আসনভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছে। আইন বিশেষজ্ঞরা এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করলেও এতে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। যদিও রিটার্নিং কর্মকর্তারা হ্যাঁ বা না ভোটের পক্ষে কোনো ধরনের প্রচার চালাতে পারবে না বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি। মামদুহা রাইসা, জাগো নিউজ।
এক ভোট বাক্স নীতি নিয়ে আসন সমঝোতায় আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বিভক্ত হয়ে পড়েছে জামায়াত চরমোনাই জোট। 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে যাওয়ায় এখন 10 দলীয় নির্বাচনী ঐক্য গড়ে উঠেছে। এ অবস্থায় জোটে এখনও ফাঁকা থাকা 47টি আসন ঘিরে নতুন করে দর কষাকষি শুরু হয়েছে। জোট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আসন সমঝোতার নতুন হিসাব নিকাশে এখন মনোযোগ দিচ্ছে দলগুলো। বিশেষ করে এনসিপি মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস এরই মধ্যে জামায়াতের কাছে তাদের দাবি জানিয়েছে। তাদের দাবি, মাঠ পর্যায়ের অবস্থান ও সাংগঠনিক শক্তি বিবেচনায় উল্লেখযোগ্য সংখ্যক আসন ছাড় দিতে হবে। এছাড়া খেলাফত আন্দোলনও জোট থেকে অন্তত একটি আসন পেতে পারে বলে আলোচনা চলছে। পাশাপাশি এরই মধ্যে ঘোষিত 253 আসনের কোনোটিতে প্রার্থী পরিবর্তন করা হতে পারে। এ বিষয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে। শুধু খালি থাকা 47 আসনই নয়, এরই মধ্যে ঘোষিত 253 আসনের কোনো আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। বাস্তব অবস্থান ও সমঝোতার স্বার্থে কয়েকটি আসনে প্রার্থী পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে জানিয়েছে দলটির মুখপাত্র, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। এ সময় শঙ্কা প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না ইসি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম ও ঢাকা 8 আসনের প্রার্থী মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী নোটিশ দেন। নাহিদ ইসলামকে দেওয়া নোটিশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 11 আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি এবং ঢাকা 11 উল্লেখপূর্বক দেশ সংস্কারের গণভোট হ্যাঁয়ের পক্ষে থাকুন স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাহিদ ইসলামের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে সোমবার বেলা 11টার মধ্যে তিনি নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার জন্য নোটিশে অনুরোধ করা হয়। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নাহিদ ইসলামের নোটিশের মতো এই চিঠিতেও নির্বাচনী প্রচার শুরুর সময় বিষয়টি উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে 19 জানুয়ারি সকাল 9:30টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ করা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী চলন্ত গাড়িতে একটি সাদা খামসেটে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়া ব্যক্তিকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। খামের মধ্যে কি ছিল সেটিও তারা প্রকাশ করেনি। বিএনপি চেয়ারম্যান গত বুধবার রাত 11:15টার দিকে যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, সে সময় গুলশানের 65 নম্বর সড়কে ওই ঘটনা ঘটে। তখন গাড়ি বহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে স্কচ টেপ দিয়ে একটি সাদা খামসেটে দ্রুত বেগে চলে যান এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেট প্রুফ গাড়িতেই ছিলেন। সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তা দলও ছিল। এই ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এখনও পুলিশ ওই মোটরসাইকেল বা চালককে শনাক্ত করতে পারেনি। রোববার রাতে এই বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেট প্রুফ গাড়িতে শুধু স্কচ টেপ মারা একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে যায়। এটি কেন এবং কী উদ্দেশ্যে করলো তা এখনও জানা যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 90তম জন্মবার্ষিকী আজ সোমবার যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। 1936 সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন।
জিয়াউর রহমান বগুড়া ও কলকাতায় তার শৈশব ও কৈশোর অতিবাহিত করার পর পিতার সঙ্গে তার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে 1955 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তার জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সব সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা দেশকে সংকট থেকে মুক্ত করেছেন, অস্ত্র হাতে নিয়ে নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই প্রায় 4.5 দশক আগে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার গড়া সে রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামীকাল মঙ্গলবার কাকরাইলের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত 21 জন নিহত, 73 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6:50 দিকে কর্দোবা শহরের আদামুজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তদন্ত শেষ হতে অন্তত 1 মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগামী ট্রেন আদামুজ এলাকার কাছে লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি ট্র্যাকে উঠে যায়। এরপর সেটি বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। বেসরকারি রেল কোম্পানি ইরিও জানিয়েছে, মালাগা থেকে যাত্রা করা যে ট্রেনটি প্রথমে লাইনচ্যুত হয় তাতে প্রায় 300 যাত্রী ছিলেন। অন্যদিকে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনোভে পরিচালিত অন্য ট্রেনটিতে প্রায় 100 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ায় সব রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সোমবারও তা বন্ধ থাকবে। প্রভাবিত যাত্রীদের জন্য রাতভর স্টেশনগুলো খোলা রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ঘটনায় শোক জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েনও। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারত সফরে ইতিহাস করল নিউজিল্যান্ড। 1 বছর আগে এই দেশেই প্রথমবার টেস্ট সিরিজ জয়ের পর এবার ভারতের মাটিতে নিজেদের প্রথম ওয়ানডে সিরিজও জিতে নিল কিউইরা। ইনজুরিতে বিধ্বস্ত দল নিয়ে সফরে এসে প্রথম ম্যাচেরও দারুণ প্রত্যাবর্তনে 2-1 ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তারা। ইন্দোরে সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারীরা প্রথমে ব্যাট করে 338 রানের বড় লক্ষ্য দাঁড় করায় ভারতের সামনে। জবাব দিতে নেমে বিরাট কোহলির দুর্দান্ত 1 সেঞ্চুরি সত্ত্বেও নিউজিল্যান্ডের বোলারদের সামনে 296 রানে থেমে যায় ভারত, যার ফলে 41 রানে পরাজয় মানতে হয় স্বাগতিকদের। এই হারে ভারতের ঘরের মাঠে টস জিতে টানা 14 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেল। অন্যদিকে ভারতের মাটিতে এই প্রথম ওয়ানডে সিরিজ জিতল কিউইরা। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 34 বছর পর গণভোট, চলছে হ্যাঁ ভোটের প্রচারণা। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও বাধা দেখছে না নির্বাচন কমিশন। 10 দলীয় জোটে ঘোষিত আসনে বদল হতে পারে প্রার্থী, বাকি 47 আসনেও ভাগ চায় শরিকরা। এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে, মন্তব্য আসিফ মাহমুদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত 21, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। জানা যায়নি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ। এবং বিফলে কোহলির 54তম সেঞ্চুরি, ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।